যেহেতু ঋণাত্মক আধানযুক্ত কণা দিয়ে তৈরি হয়েছে, তাহলে পরবর্তীতে কি বলা যাবে? এছাড়া তিনি কি বললেন যে সমস্ত পদার্থ, যে কোনো পদার্থ হোক না কেন, মৌল হোক, যৌগ হোক, যে কোনো জিনিস হোক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাটমিস্ট একাডেমি। আমার নাম শুভঙ্কর লাহা। আজ থেকে পরমাণু গঠনের লেকচার নাম্বার 1 আমরা শুরু করছি। দেখো, এই লেকচার নাম্বার 1 বা পরমাণু গঠনটা শুরু করার আগে আমি কিছু কথা তোমরা বলে দিই। এই যে চ্যাপ্টারটা তুমি পড়ছো এখন, মানে অ্যাটমিক স্ট্রাকচার, যেটা তুমি বলছো আর কি, অ্যাটমিক স্ট্রাকচার যে চ্যাপ্টারটা আছে আর কি, সেই অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ফ্রম ইউর এক্সাম পয়েন্ট অফ ভিউ। সেটা বলে নয়, শুধু এক্সাম বলে নয়, বাকি রিমেনিং যত তুমি কেমিস্ট্রি পড়বে, এর মধ্যে দেখো চ্যাপ্টার নাম্বার যে আমাদের 3 আছে, তার মধ্যে পিরিয়ডিক টেবিল তোমরা পড়বে, পিটি বললাম। এরপরে তুমি কেমিক্যাল বন্ডিং পড়বে, তারপরে দিক থেকে এস ব্লক আসবে, তারপরে দিক থেকে আমাদের পি ব্লক আসবে। হলো 12 যখন যাবে তোমরা, তখন তোমরা ডি ব্লক পড়বে, দিয়ে এফ ব্লক পড়বে। মানে মোটামুটি তোমরা যখন সমস্ত ইনঅর্গানিক কেমিস্ট্রিকে পড়তে যাবে, আমি কি বললাম, সম্পূর্ণ যখন ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়বে, সেখানে কিন্তু ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি যে কোনো জিনিস পড়ো না কেন, তুমি আমি পর্যায় সারণী বলো, কেমিক্যাল বন্ডিং বলো, এর মধ্যে থেকে এস ব্লক বলে দাও, পি ব্লক বলে দাও, ডি ব্লক হোক, এফ ব্লক হোক, বা যে কোনো চ্যাপ্টার যেটা ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে পড়ে বা অর্গানিকের মধ্যেও পড়ে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইনফ্লুয়েন্স হবে কিন্তু এই পরমাণু গঠন দিয়ে। তাহলে পরমাণু গঠনের চ্যাপ্টারটা কিন্তু সিরিয়াস নিয়ে ভালো করে পড়ো, ভালোভাবে পড়ো। আমরা ভালো করেই পড়াবো। মোটামুটি আমাদের থেকে 16 থেকে 18টা ক্লাস লাগবে সম্পূর্ণ পরমাণু গঠন আমাদের শেষ করতে। 16 থেকে 18টা আমাদের ক্লাস লেগেই যাবে সম্পূর্ণ পরমাণু গঠনটা আমরা ঠিকঠাক করে শেষ করতে হবে। ঠিকঠাক মানে যেই নিট লেভেল পর্যন্ত। হলো তো? আমি কি বললাম, এর মধ্যে আমাদের যে ডবলই, নিট এবং যে রিমেনিং যে তুমি যে যা যা এক্সাম দেবে, আদার এতটা পর্যন্ত কভার করার জন্য আমাদের একটা এক্সট্রা এজ যেতে হবে। হয়তো অনেক সময় তোমাদের মনে হবে লেকচারটা অনেকটা ডিটেলস আসবে ডিটেলসের মধ্যে, অনেক কিছু ডিটেলসের মধ্যে আসবে, সেই জন্য তোমাদেরকে একটু পড়তে হবে, এর মধ্যে টাইম লাগবে, সেটা টাইম ইনভেস্ট করতে হবে তোমাদের। এবারে বোঝার চেষ্টা করো যে প্রথমে যে চ্যাপ্টারটা আমরা শুরু করছি, তার মধ্যে প্রথম যে টপিক আছে আমাদের, তা কী আছে? যে ক্যাথোড রশ্মির পরীক্ষা। তাহলে লিখাই আছে, কী আছে বলো তো? আমাদের কী কী পড়তে হবে? আমাদের ক্যাথোড রশ্মির পরীক্ষা বা ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট। যে কোনো তুমি পরীক্ষা করতে যাও না, কারণ যে কোনো পরীক্ষা তোমরা করো, ছোটোবেলা সবাই তোমরা ইঞ্জিনিয়ার ছিলে, একদম সবাই ইঞ্জিনিয়ার থাকে, বাড়িতে খেলনাপাতি সমস্ত কিছু খুলে তাদের মোটর বার করে তোরা করেছিস। তাহলে সবটা যখন আমরা দেখেছি, তাহলে ওই জিনিসগুলোকে আমরা কি বলবো? বলতো সেট আপ বলবো। যে কোনো জিনিসকে গঠন করার জন্য একটা সেট আপের প্রয়োজন পড়ে। যে কোনো জিনিস, আমি ভিডিও এখানে বানাচ্ছি, এখানে আমাদের ফ্যান চলছে, লাইট জ্বলছে, আমি ট্যাবে লিখছি, তাহলে সমস্ত সেট আপের মধ্যেই তো পড়ছে। আমি যে কোনো এক্সপেরিমেন্ট করতে যাই না কেন, তার জন্য একটা প্রপার সেট আপের প্রয়োজন পড়ে। তারপরে কি আসবে? তারপরে আসবে এক্সপেরিমেন্ট। যে পরীক্ষাটার মধ্যে আসলে হলো কি, বা পরীক্ষাটা করলামই বা কেন, বা পরীক্ষার মাধ্যমে আমরা দেখতে কি কি পাচ্ছি, ফল আমরা পাচ্ছি কি, সে তার আগে কিন্তু পরীক্ষাটা করা হয়। তাহলে ফল পেলাম যখন আমরা কোনো পরীক্ষা করলাম, ঠিক সেইভাবে তোমরা যখন পড়াশোনা করছো, তার ফল তো অবশ্যই পাবে। বা আমি এখন তোমাদের জন্য করছি, তাহলে তার ফল নিশ্চয়ই আশা করি পাওয়া যাবে আর কি, তোমাদের সাপোর্ট সেটা পাওয়া যাবে। এরপরে আমাদের চেষ্টা করো, তাহলে আমি কি দেখবো? এর মধ্যে এক্সপেরিমেন্ট দেখবো, যে পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে ওইখান থেকে দেখবো আমি ফলাফল কি পাচ্ছি বা অবজারভেশন কী কী আছে। ফাইনালি লাস্ট একটা ছোট্ট টপিক পড়ানো হবে, যার নাম আছে E/m রেশিও। কী বলা হয় বলো তো? তাকে বলা হয় E/m রেশিও অফ ইলেকট্রন। যখন বলছি E/m রেশিও, এর মানে কি আছে? চার্জ বাই মাস একটা অনুপাত আছে, যেটা প্রায় প্রতিটা কণার জন্য সমান। তাহলে যখন আমরা এক্সপেরিমেন্ট শুরু করবো, তার আগে ছোট্ট একটা গল্প শুরু। কী গল্প? গল্পটা বোঝার চেষ্টা করো যে 3জন বিজ্ঞানীর মধ্যে কিন্তু আছে। প্রথম যিনি আছেন, প্রথম আসবে আমাদের এই বিজ্ঞানী, যার নাম কি ছিল বলতো? জন ডাল্টন। প্রথমে এই গল্পটা শোনো, তারপরে আমি বাকি দুজনের কথা বলছি। ইনি একটা থিওরি দেন, যার মত অনুসারে, মানে এনার মত অনুসারে, যে পরমাণু কিন্তু আমরা ভাঙতে পারবো না। কি বললাম? পরমাণু কিন্তু ভাঙা যাবে না। তার কথা অনুসারে, মানে এনার কথা অনুসারে, যে পরমাণুকে আমরা কখনো কিন্তু ভাঙতে পারবো না। অ্যাটমস ক্যান নেভার বি ব্রোকেন। তার কথা অনুসারে আর কি, মানে আমাদের যে জন ডাল্টন ছিলেন, তার কথা অনুসারে পরমাণুকে ভাঙা যাবে না, মানে ক্যাটনস ক্যান নেভার বি ব্রোকেন। মানে কি? পরমাণুকে আমরা কখনো ভাঙতে পারবো না, কোনোদিনই সম্ভব নয়। এছাড়া তিনি কি বললেন? যে সমস্ত পদার্থ, যে কোনো পদার্থ হোক না কেন, মৌল হোক, যৌগ হোক, যে কোনো জিনিস হোক, সবাই কিন্তু কী দিয়ে গঠিত হয়? আলটিমেটলি সবাই তৈরি হয় পরমাণু। তাহলে অল ম্যাটার বা সাবস্টান্স বলতে পারো, বা পদার্থও বলতে পারো, আর মেড আপ অফ small particles called atoms। মানে কি?
সবাই কী দিয়ে গঠিত হয়েছে? সবাই তৈরি হয়েছে তার পরমাণু দিয়ে। তার কথা অনুসারে যে সবাই এই সমস্ত জগতের মধ্যে বা যে কোনো জিনিস তুমি দেখো না কেন, সবাই আলটিমেটলি কী দিয়ে তৈরি হয়েছে? কি বলা আছে? অল আর ম্যাটার্স আর মেড আপ অফ স্মল পার্টিকেলস কল্ড অ্যাটমস। হলো তো তার কথা অনুসারে আর কি, আমরা সেটা কিন্তু বলছি। পরবর্তীতে আরেকটা যখন এক্সপেরিমেন্ট বা সায়েন্সের মধ্যে প্রগতি হলো, ইনি যে থিওরি দিলেন সেটা মোটামুটি হচ্ছে 1802 খ্রিস্টাব্দ। 1802 কত খ্রিস্টাব্দ বললাম? 1802 খ্রিস্টাব্দ। ঠিক আছে, চললো, মোটামুটি ঠিকঠাকই চললো। প্রথমবার এনাদের তো অবদান তো অবশ্যই আছে, এমন নয় অবদান নেই। প্রথমবার যে পরমাণুকে সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করেন কিন্তু ইনি। হলো তো কি বললাম? যে সায়েন্টিফিক এক্সপ্লেনেশন যিনি দেন, সায়েন্টিফিক এক্সপ্লেনেশন অফ অ্যাটম, তিনি কে দেন বলো তো? জন ডাল্টন। জন ডাল্টন মানে কে? এই বিজ্ঞানীটা। তিনি কিন্তু প্রথমবার বলেন যে আসলে বিক্রিয়া কী করে হচ্ছে বা বিক্রিয়ার মধ্যে আমরা বিক্রিয়া করি কীভাবে, সেই জিনিসগুলো কিন্তু প্রথমবার সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করলে প্রশ্নের পর প্রথমে, মানে হিস্ট্রিতে প্রথমবার বলতে পারো। কত খ্রিস্টাব্দে? 1802 খ্রিস্টাব্দে। সেটা কে ছিল আমাদের বলো? জন ডাল্টন। আশা করি এই গল্পটা এইটুকু ক্লিয়ার হবে। এবারে আর একটু যখন আমরা আগাবো, আরেকটু যখন আমরা আগাবো, তখন জন ডাল্টনের পরবর্তীতে একটা বিজ্ঞানী এলেন, যার নাম কি ছিল বলো তো? এই যে এই বিজ্ঞানী একবার দেখো, এই বিজ্ঞানী আমাদের কে বলো তো? উইলিয়াম ক্রুকস। উইলিয়াম ক্রুকস এই সময়টা পরীক্ষা করেন, একটা ব্রেক থ্রু এক্সপেরিমেন্ট যাকে বলে। তার নাম কি ছিল বলতো? ক্রুকস টিউব এক্সপেরিমেন্ট বা ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট। কি হলো মানে কি এক্সপেরিমেন্ট করলো না? ক্যাথোড রে টিউব এক্সপেরিমেন্ট মানে কি? ক্যাথোড রশ্মির পরীক্ষা তিনি সর্বপ্রথম করলেন। কে করলেন বলতো? আমরা অনেক সময় ভেবে নিই যে থমসনই হয়তো করেছিলেন, কিন্তু তা নয়। যে থমসন পরীক্ষাটা করেনি। যে থমসন তাদের যা সমস্ত রকমের বৈশিষ্ট্য আবিষ্কার করেছিল, কিন্তু পরীক্ষাটা করেছিল আমাদের কে বলতো? এই বিজ্ঞানী, যার নাম কি ছিল আমাদের বলতো? আমাদের উইলিয়াম ক্রুকস। কি বলবো? যে ক্যাথোড রশ্মির পরীক্ষাটা কে করেন বলো? ক্যাথোড রশ্মির পরীক্ষা করেন আমাদের বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস। হলো তো উইলিয়াম ক্রুকস যখন পরীক্ষাটা করলেন, কিন্তু কিছু বৈশিষ্ট্য দেয়। এছাড়া পরবর্তীকালে এনার যে রিসার্চ, মানে ক্যাথোড রশ্মির পরীক্ষার যে রিসার্চ, সেটা আর একটু আগিয়ে নিয়ে গেলেন একজন বিজ্ঞানী। তার নাম কি বলতো? তার নাম আছে আমাদের কে? জে থমসন। কি নাম? তার নাম ছিল আমাদের জে থমসন। তাহলে এর গল্পটা শোনো। জে থমসন কি করলো? জে থমসন যে আমাদের যে উইলিয়াম ক্রুকসের যে এক্সপেরিমেন্টটা ছিল, সেই এক্সপেরিমেন্টটাকে আর আগিয়ে নিয়ে গেলেন। কীভাবে নিয়ে গেলেন না, সেখান থেকে তার বিভিন্ন বৈশিষ্ট্য, আমি কি বললাম যে বিভিন্ন বৈশিষ্ট্য, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, কালারটা আমি চেঞ্জ করি, কী আবিষ্কার করলো না? ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্য সমূহ আর কি, অফ কার বলতো? ক্যাথোড রিংস। অফ ক্যাথোড রিং বিভিন্ন বৈশিষ্ট্যর মাধ্যমে প্রমাণ করলেন যে হ্যাঁ, পরমাণু কিন্তু ভাঙা যায়। পরবর্তীতে তিনি তার মডেল যেটা বলা হয় প্লাম পুডিং মডেল। কি বলা হয় বলতো? প্লাম পুডিং মডেল। হলো তো প্লাম পুডিং মডেল তিনি দেন, সেটা প্লাম পুডিং মডেল তিনি প্রকাশ করেন। এরপরে কি হলো? তাহলে ডিফারেন্ট এক্সপেরিমেন্ট, ডিফারেন্ট গবেষণার মাধ্যমে তিনি সম্পূর্ণ মানে অনেকগুলো বৈশিষ্ট্য কিন্তু তিনি আবিষ্কার করলেন। কার উপর বলো? ক্যাথোড রশ্মির উপর বিভিন্ন বৈশিষ্ট্য তিনি আবিষ্কার করলেন সেই সময়। এবার যখন আবিষ্কার হওয়ার পরে কি হলো, মানে পরের গল্পটা কি? তাহলে আবিষ্কার হওয়ার পর তিনি, যেহেতু আমাদের ক্যাথোড রশ্মির ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত ছিল, কেমন ছিল না? নেগেটিভ চার্জড পার্টিকেল যেগুলো ছিল, নেগেটিভলি চার্জড পার্টিকেল, যেহেতু আমাদের ক্যাথোড রশ্মি দিয়ে তৈরি হয়, চার্জড পার্টিকেল মানে কি? ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত ছিল কি? ক্যাথোড রে বা ক্যাথোড রশ্মি। সেই জন্য পরবর্তীতে তার নামটাকে দেন, মানে যেহেতু এক্সপেরিমেন্ট করা তিনি বুঝতে পারলেন যে এই ক্যাথোড রশ্মিগুলো আসলে কি দিয়ে গঠিত হয়েছে? আসলে তৈরি হয়েছে ঋণাত্মক আধানযুক্ত কণা। তাহলে যেহেতু ঋণাত্মক আধানযুক্ত কণা দিয়ে তৈরি হয়েছে, তাহলে পরবর্তীতে কি বলা গেল? বলা গেল এই জিনিসটাই যে নেগেটিভলি চার্জ পার্টিকেল তিনি নাম দেন কি? তিনি তার নাম দেন নেগেট্রনস। তিনি তার নাম কি দেন? তাকে বলা হয় নেগেট্রনস। হলো তো এবারে পরবর্তীতে এই যে নেগেট্রনসের যে নামটা এলো, নেগেট্রনসের নামটা পরিবর্তন হয়ে হলো কি? এর নাম হলো ইলেকট্রন। কি নাম হলো বলো তো? এর পরবর্তীতে নাম হলো আমাদের ইলেকট্রন কণা। হলো তো ইলেকট্রন। এবারে যে ইলেকট্রনের নামকরণ যিনি করেন, তাহলে ক্যাথোড রশ্মির বিভিন্ন বৈশিষ্ট্য আবিষ্কার করতে গিয়ে আমাদের যে থমসন একটা নাম দেন, তার নাম কি দিয়েছিল বলো? আমাদের নেগেট্রন। সেটা কে দিল আমাদের? জে থমসন। কি নাম ছিল তার? জে থমসন। এবং পরবর্তীতে যে ইলেকট্রনস যেগুলো আছে, এই ইলেকট্রনসের নামকরণ বিজ্ঞানী জে স্টোনি বা জর্জ স্টোনি। হলো তো বিজ্ঞানী, কোন বিজ্ঞানী বলো? স্টোনি।
জর্জ টুনি। কি নাম দিবে তার? জর্জ টুনি। তাহলে এই গল্পটা থেকে তুমি কি বুঝতে পারো যে ক্যাথোড রশ্মির যে পরীক্ষা বা আবিষ্কারক তিনি কে ছিলেন বলো তো? উইলিয়াম ক্রুক্স। ভুল টাকার প্রমাণ হলো আমাদের যে জন ডাল্টনের। প্রমাণ কে করলো যে ইলেকট্রনের অবস্থান থাকতে পারে আমাদের পরমাণুর মধ্যে, তার প্রমাণ করলো কে বলতো? আমাদের জে থমসন। এবারে গল্পটা আমি একটু আগাচ্ছি যে এবারে যে পরীক্ষাটা হলো, যে ইনি যে পরীক্ষাটা করলেন সেই পরীক্ষাটা আমরা করবো কিভাবে, প্রথম সেটা জানা দরকার আছে আমাদের, যে পরীক্ষাটা হলো কিভাবে বা পরীক্ষা থেকে কি কি ফলাফল আমরা পেলাম, এবং ওই ফলাফলের থেকে বৈশিষ্ট্যগুলো যে আবিষ্কার করবেন আমাদেরকে কোন বিজ্ঞানী বলো? জে থমসন। সেই জিনিসটা কীভাবে কন্ডাক্ট হবে সেগুলো এবারে দেখো ওয়ান বাই ওয়ান। প্রথমত যে কোনো পরীক্ষা তুমি করতে জানো, যে কোনো পরীক্ষা তুমি করো তার জন্য একটা প্রয়োজন পড়বে প্রপার সেট আপের। প্রপার মানে প্রপার সেট আপের। আমি যে এখন ভিডিও বানাচ্ছি এটা প্রপার পিছনে গ্রিন স্ক্রিন আছে, সামনে আমি ট্যাব থেকে লিখছি, এখানে লাইট আছে, ফ্যান চলছে, দুটো লাইট আরও আছে, 4-5 লাইটের মতো জ্বলছে। তাহলে প্রপার সেট আপ তো আছে এর মধ্যে, তবে কি আমি ভিডিও ঠিকঠাক মতো বানাতে পারছি। সেইভাবে যেহেতু সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট হচ্ছে এর মধ্যে, তাহলে এরকম সেট আপ তো আরও প্রয়োজন পড়বে। তাহলে সেট আপটা কেমন প্রয়োজন পড়বে দেখো, এটা ছিল তো একটা মোটামুটি সেট আপ, আমি দেখাচ্ছি আরও বাকি সেট আপটা তোমাকে দেখাচ্ছি। এই টিউবটা দেখতে পাচ্ছ, টিউবটা সম্পূর্ণ যে টিউবটা দেখতে পাচ্ছ, এই টিউবটাকে বলা হয় ক্রুক্স টিউব। যেহেতু বিজ্ঞানী উইলিয়াম ক্রুক্স ক্যাথোড রশ্মি আবিষ্কার করলেন, তার নাম অনুসারে বা তার নাম অনুযায়ী এই টিউবটার নাম দেওয়া হয় কি? ক্রুক্স নল বা ক্রুক্স টিউব। হলো তো? এর মধ্যে বোঝার চেষ্টা করো, এর মধ্যে এই যে ওয়্যারগুলো আছে এগুলো কি? এগুলো আসছে আমাদের ইলেকট্রিক ওয়্যার, মানে কি? তার। সিম্পল ভাষায় তার, আর কিছু দেখো এই যে তারগুলো দেখতে পাচ্ছি, তার, এই তার, আর কিছু কি আসবে? ইলেকট্রিক ওয়্যার। হলো তো? কি নাম বলো? এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রিক ওয়্যার। কিসের জন্য ইলেকট্রিক ওয়্যার ইউজ হয় আমাদের বলো? ইলেকট্রিসিটি ফ্লো করার জন্য। আমাদের লাইটগুলো জ্বলছে, ইলেকট্রিক ওয়্যারে তো জুড়ে আছে সবটাই। তাহলে এটা কিসের জন্য প্রয়োজন ছিল? ফর ফ্লো অফ ইলেকট্রনস। কার জন্য বলো? ইলেকট্রনসের যে ফ্লো হবে সেই ইলেকট্রন ফ্লোয়ের জন্য প্রয়োজন পড়বে আমাদের। কার? তড়িতের যে তারগুলো আছে বা তড়িতের পরিবাহী তুমি বলতে পারো সেই জিনিসগুলো। হলো তো? আর এইটাকে বলো তো, এইটা আসছে আমাদের একটা কি? গ্লাস টিউব। কি এটা আমাদের? এটা হচ্ছে গ্লাস টিউব। গ্লাস টিউব মানে কি? কাঁচের নল। দেখতেই পাচ্ছ এটা সম্পূর্ণ কাঁচের নল আমি নিয়ে নিচ্ছি। শুধু তিনটা জিনিস ছিল, যে আমাদের কাঁচের নল নিলাম আর ইলেকট্রিক ওয়্যার নিলাম, তা তো করিনি কখনো। তাহলে আমাদের আরও কিছু জিনিসের প্রয়োজন পড়বে এর মধ্যে। সেই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করা, অ্যাকচুয়াল সেট আপটা কী ছিল যার মাধ্যমে সম্পূর্ণ পরীক্ষাটা আমি করলাম এর মধ্যে। তার মধ্যে প্রথমে এইটাকে ভালো করে একটু অবজার্ভ করে দেখো যে কে কে আছে এর সম্পূর্ণ সেট আপটাকে বোঝার চেষ্টা কর। প্রথমত একটা জিনিস আমি নিলাম কি? এই যে তার নিয়েছি, এই যে ভোল্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে তার, এই তারগুলো নিয়েছি একটা। এছাড়া কাকে নেওয়া আছে ভালো করে এবার দেখো, প্রতিটা জিনিসকে আমরা নিখুঁতভাবে বোঝার চেষ্টা করি কী আছে এর। প্রথমে কী আছে বলতো? ভোল্টেজ জেনারেটর। কত ভোল্টেজে লাগানো? তাহলে ক্যাথোড রশ্মির পরীক্ষা যদি আমাদের করতেও হয় তাহলে আমাদের মোটামুটি কত ভোল্ট লাগবে কারেন্টের? 10,000 ভোল্ট। কত ভোল্ট? 10,000 ভোল্ট। একাধ ভোল্ট বলিনি, কিন্তু 10,000 ভোল্ট কারেন্টের প্রয়োজন। যখন আমি ব্যাটারির কথা বলছি তাহলে এর মধ্যে নিশ্চয়ই পজিটিভ থাকবে এবং নেগেটিভও থাকবে। এর মধ্যে নেগেটিভ এই পোর্শনটা ছিল, পজিটিভ আমাদের এই পোর্শনটা ছিল। খেয়াল রাখবে যেখানে যেখানে পজিটিভ থাকে সেই টার্মিনালকে আমরা কী বলি? সেই টার্মিনালকে বলা হয় অ্যানোড। কী বলবে তাকে? অ্যানোড বলবো। অ্যানোড কী নাম দেওয়া হয় তাকে বলতো? তাকে আমরা বলবো অ্যানোড। এবং নেগেটিভ টার্মিনাল যেটা থাকে তাকে বলা হয় ক্যাথোড। কী বলবে এটাকে আমরা বলো? ক্যাথোড বলে। একটা আসবে অ্যানোড, একটা আসবে কি আমাদের বলো? ক্যাথোড। তাহলে ক্যাথোড কোন জায়গাটাকে বলা হচ্ছে? ক্যাথোড কোন জায়গাটা আমাদের বলো? ক্যাথোড হচ্ছে যে নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি যেটা আছে সেটাকে বলা হয় ক্যাথোড। নেগেটিভ টার্মিনাল যেটা বলেছে ক্যাথোড, এবং পজিটিভ টার্মিনালটাকে নাম কি দিচ্ছে বলো তো? এই বুঝবেন। এছাড়া যে ক্যাথোড রশ্মির পরীক্ষাটা যে আমি করবো তার জন্য কত ভোল্টেজের প্রয়োজন ছিল, এটাও গুরুত্বপূর্ণ জায়গা। ভালো করে দেখো কত ভোল্টেজ ছিল প্রায় আমাদের? প্রায় 10,000 ভোল্ট। একাধ ভোল্ট তো বলিনি, এর মধ্যে প্রায় আমি 10,000 ভোল্ট রেখেছি এর মধ্যে। তাহলে 10,000 ভোল্ট রেখে যে এরপরে আমি এক্সপেরিমেন্টটা করতে যাবো ভাবো। আর এগুলো কে আছে বলো? এগুলো আসছে ওয়্যারগুলো, একটু আগে দেখাচ্ছিলাম। এটা কি আমাদের ইলেকট্রিক ওয়্যার আছে। যাই হোক, এরপরে আর কি প্রয়োজন পড়বে দেখো। এর মধ্যে দেখো একটা জিনিস আমি নিয়েছি যার নাম কি? ভ্যাকিউম পাম্প। কেন ভ্যাকিউম পাম্পের কি প্রয়োজন পড়বে? ঘর পরিষ্কার করছিল নাকি সেখানে? তা তো নয়। তাহলে ঘর পরিষ্কার করার জন্য তো অবশ্যই ইউজ হয়নি আমাদের ভ্যাকিউম পাম্পটা এখানে। এখানে ভ্যাকিউম পাম্পটা এই জন্য ইউজ হয়েছিল টু রিডিউস দ্য প্রেসার ইনসাইড দ্য টিউব। মানে কি? আমাদের টিউবের মধ্যে এই যে সম্পূর্ণ টিউবটা দেখতে পাচ্ছ, এই সম্পূর্ণ টিউবের মধ্যে প্রেসারটা কমানোর জন্য আমি কি বললাম? এই প্রেসারটাই কমানোর জন্য আমি এই ভ্যাকিউম পাম্পকে আমি ইউজ করেছি। হলো তো? কি বলবে? টু রিডিউস the pressure inside the tube কি বললাম? আমাদের টিউবের ভিতরে যে প্রেসারটা সেটাকে কমানোর জন্য আমি কি ইউজ করেছিলাম? আমরা ভ্যাকিউম পাম্প। কতটা কমিয়েছিলাম?
বায়ুমণ্ডলের চাপের যে মান সেটা কত হয় বলতো 1 atm। সেই 1 atmটাকে আমি করেছিলাম প্রায় 0.0001 atm। কতটা কমিয়েছি বল? প্রায় 1000 গুণ আমি কমিয়ে দিয়েছি। এতটা কম করে দিয়েছি ভ্যাকিউম পাম্পের মাধ্যমে, সম্পূর্ণটা কমিয়ে দিয়েছি, একদম একদম নেগলিজিবল। কত? তাহলে দুটো কন্ডিশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। এক নাম্বার আসবে দেখো এই কন্ডিশন যে লো, ভেরি লো প্রেসার। লো প্রেসার তো বলা ভুল হবে, কি বলবো এটা না, ভেরি লো প্রেসার, ভেরি লো প্রেসার বলবো, বলো তো। আর কি বলা যেতে পারে বলো, আর কি বলা যেতে পারে, আর কি বলবো না, ভেরি হাই ভোল্টেজ। কি বলবো এখানে আমরা, ভেরি হাই ভোল্টেজ। তাহলে খুবই উচ্চ বিভব এবং খুবই নিম্ন চাপে পরীক্ষাটা করা হচ্ছে। তো এইটা খেয়াল, কি বললাম, খুবই উচ্চ বিভব, মানে এই দেখো ভোল্টেজ কত প্রায় আছে 10,000 ভোল্ট, এবং এর মধ্যে প্রেসার কত আছে 0.001। করো, এতটাও কমানোর প্রয়োজন নেই। 0.001 atm মানে কি, এক অ্যাটমসফিয়ারের চাপটা আমি 100 গুণ যদি কমি, তখন যে চাপটা আসবে একদম লোয়েস্ট প্রেসার, সেই লোয়েস্ট প্রেসারের মধ্যে আমাদের কে ঘটেছিল বলতো, ক্যাথোড্রোসের সম্পূর্ণ পরীক্ষাটা আমাদের হয়েছিল। এছাড়া আর কি প্রয়োজন পড়বে ভালো করে দেখো, এই জায়গাগুলো কি বলবে, এই জায়গাগুলো, এগুলোকে আমাদের যে এই জায়গাগুলো ভালো করে একটু অন্য কালার দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই জায়গাগুলো কি, এইগুলো, এইটা একটা আর এইটা একটা ক্লিপের মতন একটা অংশ দেখতে পাচ্ছ, ক্লিপ। তাহলে এগুলো ক্লিপ আসলে নাকি, তাও তো নয়। তাহলে ক্লিপ নয়, তাহলে এগুলো কী বলে, এগুলো হচ্ছে আমাদের একটা হয় ক্যাথোড, এটাকেও ক্যাথোড বলবো, যেটা আমাদের নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত আছে, বলো তো, নেগেটিভ টার্মিনাল। এবং এইটাকে আমরা কী নাম দিয়ে দেবো, এটাকে বলা হয় অ্যানোড, বলো তো কী বলবে এটাকে আমাদের, অ্যানোড, যেটাকে আমরা পজিটিভ টার্মিনালের নাম দিই। আচ্ছা ঠিক আছে হলো। এছাড়া কি আসবে, যখন যখন ক্যাথোড্রসি করাবো, মানে ক্যাথোড্রসির পরীক্ষাটা আমাদের কমপ্লিট হবে, আমাদের গ্যাসের প্রয়োজন পড়বে। মানে কি, আমাদের এই যে সম্পূর্ণ টিউবটাকে দেখো, এই সম্পূর্ণ টিউবটার ভিতরে আমি কি বললাম, এই সম্পূর্ণ টিউবটার ভিতরে কিছু গ্যাসেরও প্রয়োজন পড়বে, যার মাধ্যমে আমি সম্পূর্ণ এক্সপেরিমেন্টটা করাতে পারবো। এবার তোমাদের মনে কোশ্চেন আছে কী গ্যাস ইউজ করবো, তোমার যা ভালো লাগে তাই। আমি কি বললাম, তোমার যা গ্যাস ভালো লাগে সেই গ্যাসকে তুমি ইউজ করো, কোনো অসুবিধা নেই বা কোনো প্রবলেম তুমি এর মধ্যে পাবে না। যে কোনো গ্যাস তুমি ইউজ করে নাও, কোনো অসুবিধা এর মধ্যে আমাদের নেই। তাহলে যখন বলছি এই গ্যাসের কথা বলতে যাচ্ছি, ভালো করে দেখো, এই সম্পূর্ণ টিউবের মধ্যে গ্যাস আমি রেখেছি। নর্মালি বা জেনারেলি রাখা হয় কোন গ্যাসকে, সব থেকে সিম্পলিয়েস্ট গ্যাস, যার নাম আসবে হাইড্রোজেন, H2। এবার তোমার যদি ইচ্ছা আমি O2 ইউজ করবো, করতে পারো, ইওর চয়েস, মানে সম্পূর্ণ কিন্তু তোমার চয়েস। এর মধ্যে তুমি O2 ইউজ করে নাও, তোমার মনে হচ্ছে আমি N2 ইউজ করবো, তাও করে নাও, তোমার মনে হচ্ছে এর মধ্যে আমি হিলিয়াম ইউজ করবো, তাও করে নাও, তোমার ইচ্ছা, তোমার ম্যাটার অফ চয়েস। আমি কি বললাম, নর্মালি বইয়ে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তো বইয়ে দেওয়া থাকে নয়, একে ভাঙতে সুবিধা, হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটাকে যদি আমার ভাঙতে উচ্চ মানছি আমি, উচ্চ আমাদের ওইখানে অনেকটা বেশি শক্তির প্রয়োজন পড়বে, কিন্তু তাও ভাঙতে অনেকটা সুবিধা অ্যাজ কম্পেয়ার টু দোজ। মানে আমাদের যে অক্সিজেন বলে নাও, নাইট্রোজেন বলে নাও, আর বাকি এদিক থেকে হিলিয়াম বলে নাও, কি আসবে বলো তো, হিলিয়াম বলে নাও, এদের তুলনায়। তো যে কোনো গ্যাস তুমি এর মধ্যে লাগাতে পারো, তোমার ইচ্ছা, সেটা সম্পূর্ণ। এছাড়া এরপরে কি হবে, এরপরে এর মধ্যে আমি কাকে পাঠাচ্ছি বলো, এর মধ্যে সুইচ দরকার পড়বে, সুইচের একটা সুইচ, এর মধ্যে একটা সুইচও থাকবে, এর মধ্যে সুইচ থাকবে একটা। এই সুইচের মধ্যে কী করবো, আমি সুইচকে অন অফ করতে পারবো, অন অফ করার জন্য সুইচের প্রয়োজন পড়বে। যখন অন করবো তখন ইলেকট্রিসিটি ফ্লো শুরু হয়ে যাবে, কী আসবে বলো তো, ইলেকট্রিসিটির ফ্লো, ইলেকট্রিসিটির ফ্লো স্টার্ট হবে, বলো তো। অথবা ইলেকট্রিসিটির ফ্লো, আয়ের যে ফ্লো, ইলেকট্রিসিটিকে আমরা আয় দ্বারা প্রকাশ করি, আয়ের যেটা ফ্লো হবে সেটা কেমন হবে, অফ হয়ে যাবে। ওটার মধ্যে একটা কন্ডিশন আমাদের আছে, কী আছে বলো তো, বলে ইলেকট্রিসিটির ফ্লো আমাদের অন করে দাও, একবার হলে অফ করে দাও, তোমার ইচ্ছা সম্পূর্ণ। এবার দেখো যখন আমি অন করলাম, তখন এখান থেকে আমাদের কি হবে না, এই জায়গা হয়ে বা এই জায়গা বেয়ে ইলেকট্রনগুলো, সরি, এই জায়গা বেয়ে কী হবে বলো তো, এই জায়গা অনুসারে আমাদের তড়িৎটার প্রবাহ শুরু হবে, তড়িতের মধ্যে আমাদের প্রবাহ শুরু হবে। দিয়ে এর মধ্যে ভালো করে দেখো, এই সম্পূর্ণ এই টার্মিনালটাকে দেখো, নেগেটিভ বললাম তো, তাহলে এর মধ্যে মনে রাখবে এটা কিন্তু কী দিয়ে তৈরি হয় বলো তো, মেড আপ অফ মেটাল, মানে কি, ধাতু দিয়ে তৈরি হয়, ধাতু দিয়ে, ধাতু দিয়ে কেন ইউজ হচ্ছে বা ধাতু কেন ইউজ করলাম আমি, মনে রাখবে সবসময় একটা জিনিস, যে ধাতু যেগুলো হয় সেগুলো হয় কি বলতো, গুড কন্ডাক্টার অফ ইলেকট্রিসিটি। কি বললাম, গুড কন্ডাক্টার, গুড কন্ডাক্টার অফ ইলেকট্রিসিটি, মানে কি তড়িতের সুপরিবাহী হয়। কে আমাদের বলো, ধাতু সমূহগুলো তড়িতের বেশ সুপরিবাহী। তাহলে আমি যখন তড়িতের সুপরিবাহী, তাহলে এখানে আমি কাকে পাঠাচ্ছি বলো, আমি এখানে কারেন্ট পাঠাচ্ছি, পাঠিয়ে দিয়েছি কারেন্ট, অনেকটা কারেন্ট পাঠানো হয়ে গেছে। তাহলে এর মধ্যে এখন কারেন্ট আমি পাঠিয়ে দিচ্ছি, দেখো এর মধ্যে একটা জিনিস ইউজ করে, একটা ছোট্ট প্লেট ইউজ করা আছে, দেখো এর মধ্যে একটা প্লেট ইউজ করেছিল, তো এটাও কিন্তু সে মেটালিক প্লেট, একটা
মেটালিক প্লেট এর মধ্যে আমরা ইউজ করেছি, যার মধ্যে স্মল স্লিট তুমি দেখতে পাবে। স্লিট মানে ছিদ্র, হলো তো একটা স্মল স্লিট আমরা দেখতে পাচ্ছি, মানে কি একটা ক্ষুদ্র ছিদ্র, একদম ক্ষুদ্র, একদম ক্ষুদ্র একটা ছিদ্র দেখতে পাওয়া যাচ্ছে, যার মধ্যে কী হবে বলো তো, এর মধ্যে যে ইলেকট্রনগুলো ফ্লো হবে, এর মধ্যে যে ইলেকট্রনগুলো ফ্লো হবে যাতে সেগুলো স্ট্রেট লাইনে পৌঁছায়, কী বললাম, সম্পূর্ণ স্ট্রেট গিয়ে পৌঁছায়, সেরকমভাবে একটা স্লিট সামান্য একটা বিন্দুর মতন আমি রেখেছিলাম এর। তাহলে আশা করি এইটুকু তো বুঝতেই পারলো, হলো তো যে এক্সপেরিমেন্টাল সেটআপের মধ্যে কী কী ছিল। এবার আসি আসল কথার মধ্যে, এক্সপেরিমেন্টটা হবে কি, এটা হচ্ছে সেট আপ গেল। আমি কি বললাম, এটা শুধু সেট আপ ছিল যে এগুলো ইউজ হবে এর মধ্যে। এবারে এক্সপেরিমেন্টটা ঘটবে কি, আমাকে সেটা দেখতে হবে। দেখো এক্সপেরিমেন্টটা যখন আমি করাতে যাবো, আমি সেম ইমেজকে রেখেছি এর মধ্যে, তাহলে হবেটা কি, তাহলে প্রথমত তোমরা এখানে দেখতে পাচ্ছিলে যে আমি এর মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো শুরু করে দিয়েছি, এদিকে আমাদের ইলেকট্রিসিটি পৌঁছাচ্ছে, আস্তে 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 করে ইলেকট্রিসিটি যাচ্ছে, এর মধ্যেও ইলেকট্রিসিটি যাচ্ছে, এর মধ্যেও ইলেকট্রিসিটি যাচ্ছে। এছাড়া এর মধ্যে আমরা ভ্যাকিউম পাম্প ইউজ করেছিলাম, এবং ভ্যাকিউম পাম্পের মধ্যে এর মধ্যে কত আমরা করলাম, প্রেসার কত রেখেছি বলো তো, 0.001 ATM, এবং এদের মধ্যে যে ভোল্টেজ অ্যাক্রস দিস টু, মানে এ টার্মিনাল এবং বি টার্মিনালের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স কত আছে বলো তো, প্রায় 10,000 ভোল্ট। কত ভোল্ট, 10,000 ভোল্টের আমি ডিফারেন্সকে রেখেছি। এবার এর মধ্যে আমি কন্টিনিউ করবো সম্পূর্ণ জিনিসটা, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে যখন আমাদের এই যে ইলেকট্রনসগুলো বা সরি ইলেকট্রিক কারেন্টটা আমাদের এতটা পর্যন্ত গিয়ে পৌঁছালো, ভিতরে রয়েছে কে বলো তো, ভিতরে রয়েছে গ্যাস। প্রথমে বোঝার চেষ্টা করো, যখন যখন একটা জিনিস মনে রাখবে বা পড়েও ছিল হয়তো, যেদিকে ইলেকট্রন প্রবাহিত হয়, আমি কি বললাম, যেদিকে ইলেকট্রন প্রবাহিত হয় তার বিপরীত দিকে, কি বলুন, তার বিপরীত দিকে আমাদেরকে প্রবাহিত হবে তড়িৎ। কি আসবে, যেদিকে ইলেকট্রন প্রবাহিত হয় তার বিপরীত দিকে আমাদের তড়িৎ প্রবাহিত হয়। তাহলে তড়িতের ডাইরেকশনটাকে আমি চেঞ্জ করতে সামান্য, কি বললাম, আমি তো এদিকে পাঠাচ্ছিলাম, এখন উল্টো দিক করে পাঠাচ্ছি। তাহলে আমি বললাম কি, আমি ইলেকট্রনটাকে এইরকমভাবে পাঠাচ্ছি, পজিটিভ থেকে আমাদের নেগেটিভের দিকে। মানে কি, সবসময় মনে রাখবে যে আমাদের যে ইলেকট্রিসিটি বা এই দিক থেকে আমাদের যে তড়িতে যে প্রবাহের দিক হয়, সেটা সবসময় কোন দিক থেকে হয়, সেটা পজিটিভ টার্মিনাল থেকে আমাদের নেগেটিভ টার্মিনালের দিকে হয়ে থাকে। আর ফ্লো অফ ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি বা কি বলতে পারবো বলো তো, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, বলো তো, এটা আমাদের কোন ভোল্টেজ, এটা আমাদের হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ বলো তো, আর এটা আমাদের কেমন ভোল্টেজ, এটা আমাদের লো ভোল্টেজ, লো ভোল্টেজ। এটা কোন ভোল্টেজ, এটা আমাদের হাই ভোল্টেজ, এটা আমাদের লো ভোল্টেজ। তাহলে আমাদের ইলেকট্রিসিটির যে ফ্লোটা হবে সবসময় হাই থেকে কোন দিকে আসবে, আমাদের হলো লোয়ের দিকে, হলো। এরপরে এবার দেখো, যখন এরকমভাবে গেল, তাহলে আমাদের ইলেকট্রিসিটি কোন দিকে ফ্লো হচ্ছে বলো, এই দিকে, আই, আই, আমি ডাইরেকশনটা চেঞ্জ করলাম, তখনটা আমি পজিটিভ ধরেই করেছিলাম, আই। এরপরে কি আসবে বলো তো, আই আসবে, হয়তো এর মধ্যে কি আসবে, আই চলে এলো, এর মধ্যে আমাদের আই চলে এলো। আমি আরেকটা জিনিস কি বলছি, ইলেকট্রনসের যে প্রবাহ হয় বা ইলেকট্রন যে প্রবাহিত হয় তার ডাইরেকশন কি হয়, মনে রাখবে সবসময় তার ডাইরেকশন হয় মাইনাস থেকে প্লাসের দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে। কার জন্য বলো তো, ফ্লো অফ ইলেকট্রনসের জন্য, ফ্লো অফ কার জন্য, আমাদের ইলেকট্রনসের জন্য। এবার নেগেটিভ যে চার্জটা আছে এর মধ্যে, যে নেগেটিভ টার্মিনাল আছে, তাকে আমরা কী নাম দিলাম বলো তো, তাকে বলা হয় ক্যাথোড, হলো তো, বা ক্যাথোড ছাড়ো একে কী বলবো আমরা, লো ভোল্টেজ। আর একে আমরা কী নাম দেবো বলো তো, একে বলে দেবো হাই ভোল্টেজ। কী বলবো একে আমরা, বলো হাই ভোল্টেজ। এর নাম কী দেওয়া হবে, লো ভোল্টেজ, এটা কি আমাদের বলতো হাই ভোল্টেজ। তাহলে ইলেকট্রনসের প্রবাহটা দেখো ভালো, লো থেকে হাইয়ের দিকে যাচ্ছে, এবং ইলেকট্রিসিটির প্রবাহটা দেখো হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ দিকে যাচ্ছে। এবারে যখন আমাদের হাই ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা ছিল আমাদের হাই ভোল্টেজ এবং এই জায়গাটা ছিল আমাদের লো ভোল্টেজ, হলো তো, এটা পজিটিভ, এটা আসবে নেগেটিভ। তাহলে আমাদের এদিক থেকে ইলেকট্রিসিটি এইদিকে প্রবাহিত হচ্ছে। তাহলে যদি ইলেকট্রিসিটি এইদিকে প্রবাহিত হয়, তাহলে উল্টো দিকে কে যাবে, উল্টো দিকে যাবে ইলেকট্রনগুলো। তাহলে ইলেকট্রন যে কণাগুলো আছে, ইলেকট্রন কণাগুলো এইদিকে তো পৌঁছাবে, যেদিকে তড়িৎ প্রবাহিত হয় তার বিপরীত দিকে কারা যায়, তার বিপরীত দিকে যাবে আমাদের কে, ইলেকট্রন সমূহ, হ্যাঁ কি না। আমি কি বললাম, যেদিকে তড়িৎ প্রবাহিত হবে তার বিপরীত দিকে যাবে কে, আমাদের ইলেকট্রন। এটাও বললাম যে এই সম্পূর্ণ জায়গাটাকে একবার দেখো, এই জায়গাটা এটা কি দিয়ে তৈরি হয়েছিল বলো, এটা তৈরি হচ্ছে ধাতু দিয়ে বা মেটাল দিয়ে তৈরি হয়েছিল, এটা মেটাল দিয়ে। যদি মেটাল দিয়ে তৈরি হয় বা ধাতু দিয়ে তৈরি হয় এই জিনিসটা, তাহলে এর মধ্যে তো ফ্রি ইলেকট্রন থাকবেই। মানে মনে রাখো, যেহেতু ধাতু যেহেতু তড়িতে সুপরিবাহী হয়, এর মধ্যে মুক্ত ইলেকট্রন পাওয়া যায়। মানে কি না, ফ্রি ইলেকট্রনস পাওয়া যাবে এর মধ্যে, ফ্রি ইলেকট্রনস এর মধ্যে আমরা পাবো। কী পাবো বলে, এর মধ্যে আমরা ফ্রি ইলেকট্রনস পাবো। আচ্ছা ঠিক আছে, ফ্রি ইলেকট্রনস পেলাম। এরপরে দেখো, তাহলে আমি মেটালের কথা বললাম, এর মধ্যে মেটাল চলে এলো সম্পূর্ণ, হলো তো, মেটালের মধ্যে ফ্রি ইলেকট্রনস আছে। এর মধ্যে ইলেকট্রনসগুলো ফ্লো কোন দিক থেকে হচ্ছে, এই রকম ভালো করে এইরকমভাবে গিয়ে আবার এইরকমভাবে গিয়ে এরকম এখানে আসছে, ইলেকট্রনগুলো এখানে পৌঁছাচ্ছে। তাহলে এর মধ্যে ইলেকট্রন ডেনসিটি বাড়বে না কমবে, কী মনে হচ্ছে, বাড়বে। তাহলে কী আসবে বলো তো, এর মধ্যে আমাদের ইলেকট্রন ডেনসিটি বাড়বে।
ইলেকট্রনের যে ঘনত্ব, ইলেকট্রন ডেনসিটি বেড়ে বেড়ে যাবে, ইলেকট্রন ডেনসিটি উইল ইনক্রিজ হলো। তো আমি কি বললাম, ইলেকট্রনের যে ডেনসিটি সেটা আস্তে আস্তে করে বাড়বে। তাহলে এই সম্পূর্ণ টার্মিনাল যেটা আছে, টার্মিনালটা আমি সম্পূর্ণ এঁকেছি, এখানে দুটো ইলেকট্রনকে মুছে দিই। তাহলে এদের মধ্যে এখন চার্জটা কেমন আসবে, সম্পূর্ণ নেগেটিভ না পজিটিভ, কেমন হচ্ছে নেগেটিভ। তাহলে নেগেটিভ 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 নেগেটিভ, এবার সম্পূর্ণ নেগেটিভ হচ্ছে এর মধ্যে, হলো তো। বা নেগেটিভ চার্জের ডেন্সিটির মধ্যে কিন্তু খুবই বেড়ে গেছে। তাই হোক, তাহলে দেখো এই জিনিসটাকে আমি নেগেটিভ 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 আমি সম্পূর্ণ নেগেটিভ বানিয়ে দিয়েছি। কেন? কারণ এখানেতে এসে ইলেকট্রনগুলো অ্যাকিউমুলেট হবে, এই জায়গাতে এসে তো ইলেকট্রনগুলো আমাদের এক জায়গাতে জমাট বাঁধবে, এই জায়গাতে এসে আমরা বেশি দেখাচ্ছে, কারণ এটা একটু যদি মোটা করতাম তাহলে কী হতো। তাহলে এইখানে ইলেকট্রন বেড়ে গেছে, আবার এই জায়গাতে এসে এইখানে দেখো কম, এখানে ইলেকট্রন ডেন্সিটি নাই বললেই চলে। এর মধ্যে পজিটিভ চার্জ আছে, এর মধ্যে পজিটিভ পজিটিভ পজিটিভে ভর্তি, এর মধ্যে পজিটিভ বেশি, আর ওর মধ্যে কি বেশি, ওর মধ্যে নেগেটিভ বেশি। তাহলে আমি কি বললাম, এদিকে আমাদের পজিটিভ 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 হলো। তো এর মধ্যে কে বেশি, পজিটিভ চার্জের পরিমাণটা বেশি। আচ্ছা তাই হোক, যদি এর মধ্যে পজিটিভ চার্জের পরিমাণ এর মধ্যে বেশি থাকে, কি বললাম, এর মধ্যে আমাদের পজিটিভ চার্জের পরিমাণ এর মধ্যে বেশি, এবং এর মধ্যে বেশি নেগেটিভ চার্জের পরিমাণ বেশি। তাহলে ভাবো যে নেগেটিভ চার্জটা কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে, কোন দিক থেকে, এই দিক থেকে এই দিকে হবে। তো তাহলে যদি এই দিক থেকে এই দিকে আমাদের ফ্লো হতে শুরু করে তাহলে হবে একটা কি, তাহলে এই দিক থেকে যখন এই দিকে ফ্লো হচ্ছে তাহলে এই পোর্শনটার নাম কি ছিল বল, এটা কি বলা হচ্ছিল আমাদের ক্যাথোড, এটাকে আমরা কি নাম দেবো, ক্যাথোড। আর এটাকে আমরা নাম কি দিচ্ছি বলো, যেখানে পজিটিভ বেশি ছিল তাকে বলা হচ্ছে অ্যানোড। কি নাম দেওয়া থাকে আমাদের, অ্যানোড। তাহলে এবার এই যে এই ইলেকট্রনগুলো অ্যাকিউমুলেট হয়ে যায় এর মধ্যে, এই যে এই পজিটিভ টার্মিনাল, আমি কি বললাম, এই পজিটিভ টার্মিনাল আকর্ষণ করছে কাকে, এখন একে বেশি বেশি করে আকর্ষণ চলছে এর মধ্যে। তাহলে যদি বেশি বেশি করে আকর্ষণের মধ্যে চলে তাহলে হবে এটা কি, তাহলে ভাবো তাহলে ইলেকট্রনগুলো কি হবে না, ইলেকট্রনগুলো এইভাবে মুভ করবে না করবে না করবে। আমাদের টিউবের ভিতরে ইলেকট্রনগুলো তো এইভাবেই মুভ করতে শুরু করবে। এবার আমি কি বললাম, আমাদের টিউবের ভিতরে ইলেকট্রনগুলো এইভাবে মুভ করবে না বলো, আর একটু দেখাই। দেখো ইলেকট্রনগুলো এইভাবে মুভ করবে স্ট্রেট লাইন, হ্যাঁ কি না। এবার দেখো যখন ইলেকট্রনগুলো স্ট্রেট লাইনে মুভ করছে, এই রকম হলো, তো এই রকম চলতেই থাকবে এরকমভাবে মুভমেন্ট, হ্যাঁ কি না। তাহলে এইভাবে সোজা সোজা চলছে, আর একটু জুম করে দেখাচ্ছি কেমনভাবে চলছে, সম্পূর্ণ স্ট্রেট লাইনে। তাহলে সম্পূর্ণ স্ট্রেট লাইনে যখন চলছে, এই যে ইলেকট্রন 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 কারা চলছে, এগুলো সবাই, এই গতিটা কার গতি, এই গতিটা কার, এই গতিটা হচ্ছে ইলেকট্রনের। কেন ইলেকট্রনটা গতি করছে, কারণ এর মধ্যে আছে কে, এর মধ্যে এদিকে আছে কে আমাদের বলো, পজিটিভ চার্জ, এর মধ্যে আছে কে আমাদের নেগেটিভ চার্জ আছে এর মধ্যে। তাহলে যেহেতু নেগেটিভ চার্জ এর মধ্যে আছে, তাহলে এর মধ্যে আসবে এটা কি, তাহলে এর মধ্যে শুরু হবে মুভমেন্ট অফ ইলেকট্রন। তাহলে এর মধ্যে ঘটছে এটা কি, এর মধ্যে হচ্ছে মুভমেন্ট অফ ইলেকট্রনস ফ্রম নেগেটিভ টার্মিনাল টু দ্য পজিটিভ টার্মিনাল, হ্যাঁ কি না, হচ্ছে এর মধ্যে এটাই। কি আসবে বলো তো, আমাদের নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রনগুলো যাচ্ছে কোন দিকে, পজিটিভ টার্মিনালের দিকে। মানে কি, আমি তো উল্টা করে এটাও বলতে পারি যে ইলেকট্রনগুলো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ছুটছে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকেই যাচ্ছে। কোন দিকে যাচ্ছে বলো তো, ক্যাথোড থেকে আমাদের অ্যানোডের দিকে আসছে। যদি ইলেকট্রনটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এসে পৌঁছাচ্ছে তাহলে, এবং একটা রশ্মির মতন ফিল দিচ্ছে আমাদের, যেমন যে এই জিনিস দেখো, যেমন রশ্মি সরল রেখা বরাবর চলে, ইলেকট্রনগুলো সরল রেখা বরাবর চলছে। তাহলে আমি কোনো রশ্মিও সরল রেখা বরাবর, ইলেকট্রনগুলো সরল রেখা বরাবর চলছে। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ক্যাথোড থেকে কোন দিকে, অ্যানোডের দিকে। যেহেতু ইলেকট্রনগুলো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে এবং ইলেকট্রনটা একটা রশ্মির মতন ধর্ম প্রদর্শন করছে, সেই জন্য এই সম্পূর্ণ যেটা রশ্মি তৈরি হচ্ছে, তুমি বলতে পারো এই রশ্মির নাম কি, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে। তাহলে এর নাম কি, এরই নাম আসছে ক্যাথোড রে, আর কিছু না, বা ক্যাথোড রশ্মি। এর নাম কি বলতো আমাদের, ক্যাথোড রশ্মি। তাহলে যে রশ্মি অ্যাকচুয়ালি তো ইলেকট্রন, ক্যাথোড রশ্মি বলে দাও আর ইলেকট্রন বলে দাও, পার্থক্য তো কিছু ভাই নেই, হলো। তো এটা কি আসলে আমাদের ক্যাথোড রেটে আসলে আমাদের ইলেকট্রন সমূহ, এগুলোই আমাদের কে, এগুলোই আমাদের ইলেকট্রন। তাহলে আমি কি বললাম, ক্যাথোড রশ্মিটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে বলো, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে ক্যাথোড রশ্মি নেগেটিভ টার্মিনাল থেকে কোন দিকে আসছে আমাদের বলো, পজিটিভ টার্মিনাল দিকে। কেন আসছে, কারণ আকর্ষণ চলছে, বিভবের পার্থক্য আছে। তাহলে যেহেতু বিভবের পার্থক্য আছে, তাহলে এদের মধ্যে ঘটছে কি একটা বলো তো, এদের মধ্যে হচ্ছে একটা আমাদের আকর্ষণ ঘটছে,
হতো। আকর্ষণের ঘটার মাধ্যম কি হচ্ছে এর মধ্যে আমাদের বলো, এর মধ্যে আমাদের রশ্মিগুলো একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, একদিক থেকে আমাদের আরেক দিকে এসে পৌঁছাচ্ছে। তাহলে এই যে রশ্মি তুমি দেখতে পাচ্ছ, এই সম্পূর্ণ যে স্ট্রেট লাইনে যেগুলো মুভ করছে, এই স্ট্রেট লাইনে মুভ করছে, সেই স্ট্রেট লাইনে মুভ করার রশ্মিগুলোর নাম কি দেওয়া হয় বলো? একে বলা হয় ক্যাথোড রশ্মি। বলো তো কি বলবে, একে বলো ক্যাথোড রশ্মি। তাহলে এদের কিছু বৈশিষ্ট্য মানে এদের যে বৈশিষ্ট্যগুলো ছিল, এইটাকে আবিষ্কার করলো কে আমাদের? জে থমসন। কে আবিষ্কার করলো বলো? জে থমসন। এইটাকে আবিষ্কার করেছিল আমাদের কে? জে থমসন। এবার বৈশিষ্ট্যগুলো কি আছে? আমি দেখো এক্সপেরিমেন্ট তো করলাম, ঠিক আছে, আমি মানছি, আমি এক্সপেরিমেন্ট করলাম, দেখালাম সমস্ত, তোমাদের সব কিছু বললাম, ডায়াগ্রামের মাধ্যমে সব কিছু বললাম। এবারে এর এক্সপেরিমেন্টাল অবজারভেশন আমি কি দেখতে পাচ্ছি? আমি এর মধ্যে এক্সপেরিমেন্ট অবজারভেশন কি কি আছে এর মধ্যে? কিছু আছে না নেই, নাকি এমনি পরীক্ষা আমি করে দিই? তা তো করিনি অবশ্যই। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে আমি কি বললাম, দেখো এটা আসছে কোন দিক থেকে না, এই রশ্মি ক্যাথোডের তল থেকে লম্বভাবে নির্গত হয়ে অ্যানোডের অভিমুখে দ্রুত ধাবিত হয়। একটু আগে দিই আমি কি বললাম, ভালো করে এই জায়গাটা একবার দেখো, এই জায়গাটাকে আমি একবার কপি তোমাদের করে দেখাচ্ছি, ওই জায়গাতে নিয়ে গিয়ে ভালো করে দেখো এই জায়গাটা কি দেখলাম আমার এইমাত্র, বলো। তাহলে এর মধ্যে একটু ওয়েট করো, ঠিক আছে বাদ দাও। তাহলে এর মধ্যে দেখো ভালোভাবে যে এই স্ট্রেট লাইনে যে মুভ করছিল আমাদের ক্যাথোড রশ্মিগুলো কেমনভাবে মুভ করছে বলতো? স্ট্রেট লাইনে। এবং স্ট্রেট লাইনে মুভ করার সময়, দেখো এটা বললাম তখন স্লিট ইউজ করেছি। স্লিট মানে কি? ছিদ্র ইউজ করা হয়েছিল একটা। মূলত এগুলোকে আমাদের ইলেকট্রনসগুলো যাচ্ছে, যেগুলো ইলেকট্রনগুলো এই যে এটা ক্যাথোডের প্লেট, এই সম্পূর্ণ এই যে এটা হচ্ছে ক্যাথোড। এবার এখান থেকে আসছে কি আমাদের ইলেকট্রনগুলো যাচ্ছে কোন দিকে? কোন দিকে যাচ্ছে বলো? অ্যানোডের দিকে। কোন দিকে আসবে বলো তো? এটা আমাদের ক্যাথোড থেকে আমাদের যাচ্ছে কোন দিকে? আমাদের বলো অ্যানোডের দিকে। তাহলে এখানে ভ্যাকিউম করা আছে, দেখো এর মধ্যে ক্যাথোড, এর মধ্যে দেখা যাচ্ছে কি আমাদের অ্যানোড। তাহলে ইলেকট্রন এখান থেকে মুভ করে অ্যানোডের যে প্লেট আছে, এই যে অ্যানোডের যে প্লেট, এই যে এখানে এসে কিন্তু তারা পৌঁছাচ্ছে বারবার। সবসময় মনে রাখবে যে ক্যাথোড রশ্মি যখন যখন আমাদের নির্গত হয়, কেমনভাবে নির্গত হয় বলো তো? লম্বভাবে। কেমন হবে? লম্বভাবে নির্গত হয়ে অ্যানোডের অভিমুখে পৌঁছায়। কেমন হবে? লম্বভাবে, মানে একদম পারপেন্ডিকুলার, মানে এইরকম, মানে সোজা এইভাবে সোজা যাচ্ছে, সোজা একদম। হলো তো? এরপরে কি আসছে বলো তো? বলছে এই রশ্মি, যেহেতু এটা রশ্মি হিসেবে কাজ করছে, আমরা এটাও জানি যে আলো হচ্ছে এক প্রকার রশ্মি, সেই জন্য আমরা ছায়া দেখতে পাই, তাই তো? ছায়া দেখতে পাই। তুমি এইটাকে একবার দেখো যে ক্যাথোড রশ্মি যেদিকে যাচ্ছিল, ক্যাথোড রশ্মির অভিমুখে দেখাটা কি রেখেছিলাম দেখো, এর মধ্যে একটা রাখা আছে সে যিশু খ্রিস্ট যেটা হয় না, সেই তার পদকগুলো যেগুলো হয় সেই জিনিসগুলো। কারণ যেহেতু থমসন খ্রিস্টান ছিলেন, তাহলে যেহেতু খ্রিস্টান ছিলেন তিনি ওই জিনিসটাকে রেখে একবার দেখলেন যে কেমন কি আসছে। তাহলে রাখলেন, তখন দেখতে পাওয়া যাচ্ছে কি ওর একটা প্রতিচ্ছবি এর মধ্যে এসে পড়ছে। হলো তো? আমি কি বললাম? ওর একটা প্রতিচ্ছবি এইদিকে এসে পড়ছে, এই ব্ল্যাক কালার, এইটারই প্রতিচ্ছবি আমাদের এই জিনিসটা। এবার বোঝার চেষ্টা করো এর মধ্যে আসছে কি। বলছে এই রশ্মির গতিপথে কি আসবে? এই রশ্মির গতিপথে অস্বচ্ছ বস্তু রাখলে বস্তুর কি সৃষ্টি হয়? প্রতিবিম্ব সৃষ্টি। সুতরাং ক্যাথোড রশ্মির আলোক রশ্মির মতো সরল রেখায় চলে। একটু আগে দেখলাম যে আলোক রশ্মি যেমন সরল রেখাতে গমন করে, সেই রকম ক্যাথোড রশ্মিও সরল রেখাতেই গমন করে। এই জায়গাটাকে এবার দেখো, এই জায়গাটা কি ছিল না, ক্যাথোড রশ্মি কোন রেখা বরাবর গমন করছে এর মধ্যে বলো? ইন এ স্ট্রেট লাইন, মানে কি? সরল রেখা বরাবর গমন করে। কেমন হয় বলো তো? স্ট্রেট লাইনে গমন করে। কি আসবে? ক্যাথোড রশ্মি সরল রেখা বরাবর ভাই গমন করতে পারে। হলো তো? এরপরে দেখো যখন সরল রেখা বরাবর গমন করছে, তাহলে ওই সরল রেখার পথে, আমি কি বললাম, ওই সরল রৈখিক পথে যখন আমি কোনো একটা অস্বচ্ছ বস্তুকে রাখছি, অস্বচ্ছ মানে কি বলতো? আমি যদি আমার ফোনটাকেও দেখা যাচ্ছে অস্বচ্ছ বস্তু, হ্যাঁ কি না? স্বচ্ছ তো নয় অবশ্যই, তাহলে অস্বচ্ছ বস্তু। তাহলে আমি নিজে একটা অস্বচ্ছ বস্তু, আমার উপর যদি কোনো লাইট পড়ে, তাহলে আমার ছায়া তো পিছন থেকে পড়বেই। তাহলে আমি কি বললাম, অস্বচ্ছ বস্তুর উপর যদি আমি রাখি, এই যে অস্বচ্ছ বস্তুটা রেখেছি এর মধ্যে একটা, তার ছায়া কোন দিকে এসে পড়ছে বলো? সামনের দিকে। এখান থেকে প্রমাণ কি হলো না, ক্যাথোড রশ্মির আলোক ধর্ম বর্তমান, বা ক্যাথোড রশ্মি ধর্মটাও বর্তমান। সেটা প্রমাণ করে দিলে কোন জিনিসটা বলতো? যদি ওর সামনে কোনো অস্বচ্ছ বস্তুকে আমি রেখে দিই, তখন তো প্রতিচ্ছবি যেহেতু পড়ছে, সেটা আমি বলে দিতে পারবো আরামসে যে ক্যাথোড রশ্মির ভাই আলোক ধর্ম বর্তমান, অথবা আলোক রশ্মির মতোই ক্যাথোড রশ্মি সরল রেখা বরাবর গমন করে। কেমন বরাবর? সরল রেখা বরাবর গমন করবে। এরপরে কি আসছে বলতো? এরপরে দেখো, যেহেতু ক্যাথোড রশ্মির কণা ধর্ম বর্তমান, আমরা এইটাও বললাম যে ক্যাথোড রশ্মি আসলে কি? ক্যাথোড রশ্মি হচ্ছে আসলে ইলেকট্রন কণার স্রোত। কি বললাম? ইলেকট্রন কণার স্রোত। তাহলে ক্যাথোড রশ্মি বলো বা ইলেকট্রন বলো, মানে কিন্তু দাঁড়াচ্ছে একই। তা যেহেতু আমি ইলেকট্রন কণার স্রোত বলছি, এই যে পাখাটা দেখতে পাচ্ছি, পাখাটা সম্পূর্ণ, যে পাখাটাকে ভালো করে থাকে, সম্পূর্ণ যে পাখাটা, আমি যদি উপরে বারবার গিয়ে আঘাত করি, তাহলে এটা আস্তে আস্তে ঘুরতে শুরু করবে না? করবে। তাহলে আমি কি বললাম বলতো, এর মধ্যে যখন ক্যাথোড রশ্মি, যখন এই দিক থেকে যখন ক্যাথোড রশ্মি এইরকম ভাবে ধাবিত হচ্ছে, এইরকম ভাবে, তাহলে এর মধ্যে এসে আঘাত করবে না? করবে। তো যখন আঘাত করছে, যখন বারবার হাই স্পিডে আঘাত করা হচ্ছে, এর মধ্যে হাই স্পিডে আঘাত করা মানে কি?
স্পিড কত ছিল? প্রায় আলোর বেগের কাছাকাছি। ক্যাথোড রশ্মির যে বেগ সেটা প্রায় আলোর বেগের কাছাকাছি, মানে 3 × 10⁶ মিটার পার সেকেন্ড, সরি 10⁸ মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড। মানে ভাবো এত স্পিডে ক্যাথোড রশ্মিটা বারবার আঘাত করছে কাকে? এই পাখাটাকে। এই সম্পূর্ণ যে পাখা, যে পাতলা পাত, একদম বেশি মোটাও রাখিনি, এই পাতলা পাতটা যখন বারবার বারবার গিয়ে আঘাত করছে তখন হচ্ছে না, তখন এই সম্পূর্ণ পাতটা কিন্তু ঘুরতে শুরু করছে, এইরকমভাবে ঘুরতে শুরু করছে, যেমন টারবাইন ঘুরে, সেই টারবাইনের মতন ঘুরতে শুরু করছে। কেন? তো এইখান থেকে কি প্রমাণিত হলো? ক্যাথোড রশ্মির এই জায়গা থেকে আমি কি প্রমাণ করতে পারছি? যে ক্যাথোড রশ্মির কণা ধর্ম বর্তমান। তাহলে কণা ধর্ম যদি না থাকতো তাহলে নিশ্চয়ই পাখাটা ঘুরতো না। আমি ধরো ফোনের ফ্ল্যাশ লাইটটা রাখছি, এর মধ্যে আমি এখানে ফোনের আমি ফ্ল্যাশ লাইট রেখেছি, ফোনের ফ্ল্যাশ লাইটটার উপরে একটা পাখা রাখছি, যে দেখো ফোনের ফ্ল্যাশ লাইটটা রেখে দিয়েছি, এবার পাখাটা ঘুরবে, তাহলে কখনো হবে না। কারণ কি? কারণ এটার মধ্যে মানে এই ফোনের ফ্ল্যাশ লাইটের মতো কোনো কণা ধর্ম তো নেই আমাদের। যদি কণা ধর্ম থাকতো তাহলে আলোক রশ্মি যেটা সূর্য থেকে আসছে, সেই আলোক রশ্মি দেখে আমাদের উপর আঘাত করা উচিত ছিল, যে মাথা ফেটে গেল আমার। তা তো হয়নি কখনো, বল কখনো সম্ভব হয় না সেই জিনিসটা। তাহলে এই ব্যাপারটা হচ্ছে কি না, ক্যাথোড রশ্মি যেহেতু ইলেকট্রন কণার স্রোত, তখন যখন বারবার আঘাত করছে এর মধ্যে গিয়ে, তখন এই জিনিস টারবাইনের মতো আস্তে 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 করে আমি কি হবে বলো, ঘুরতে শুরু করবে। এখান থেকে প্রমাণিত কি হচ্ছে, বা প্রমাণ কি হচ্ছে, যে ক্যাথোড রশ্মির কণা ধর্ম বর্তমান। এরপরে কি আসছে বল? এরপরে কি আসছে? এবার যেহেতু ক্যাথোড রশ্মি একটা হাই স্পিডে যাচ্ছে, কেমন হবে বলতো, প্রায় আলোর বেগের কাছাকাছি, তাহলে কোনো বস্তুর উপর ক্যাথোড রশ্মি আপতিত হলে বস্তুর কি কেমন হবে বলতো, উত্তাপ বৃদ্ধি পাবে, মানে কি উষ্ণতা বৃদ্ধি পাবে, বা টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে করে বেড়ে যাবে। আসবে কি বলো, টেম্পারেচার উইল ইনক্রিজ। কি আসবে বলতো, টেম্পারেচার বাড়বে। টেম্পারেচার বাড়বে। কেন বাড়ছে? কারণ ইলেকট্রনের মধ্যে আছে গতিশক্তি। এবারে গতিশক্তি নিয়ে যখন এত হাই স্পিডে গিয়ে কোনো কিছু আঘাত করবে, তাহলে ওই গতিশক্তির স্থানান্তর হবে না, হবে না? তার শক্তির মধ্যে অবশ্যই, কারণ শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবলমাত্র এক রূপ থেকে আরেক রূপে নিয়ে যাওয়া যায়, সেটা তোমরা সবাই জানো। এরপরে কি আসছে বলো তো, এবার আসছে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, যে ক্যাথোড রশ্মি কি আছে না, ক্যাথোড রশ্মি গ্যাসের মধ্য দিয়ে যাওয়ার সময় গ্যাসকে আয়নিত করতে পারে। একটু বোঝার চেষ্টা করো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো মানেটা কি বলতে চাইছে। যখন বলছে গ্যাসকে আয়নিত করে, ভালো করে দেখো এটা গ্যাসের মলিকিউল। গ্যাসে বলো তো, গ্যাসের মলিকিউল হাইড্রোজেন পরমাণু। ভালো করে দেখো, একটি মাত্র দেখো, একটি মাত্র নিউক্লিয়াস, একটি মাত্র এর মধ্যে ইলেকট্রন, হাইড্রোজেন পরমাণু। আমি হাইড্রোজেনকে এর মধ্যে রেখেছি। যদি এর মধ্যে হাইড্রোজেন আমি কথা বলতে চাই, তাহলে এর মধ্যে হচ্ছে কি? তাহলে এবার দেখো এর মধ্যে হাই স্পিড, আমি কি বললাম, হাই স্পিডে কে আসছে বলো তো, ক্যাথোড রশ্মি। হাই স্পিডে যখন ক্যাথোড রশ্মি আসবে, তাহলে এই ইলেকট্রনকে আমি কি বললাম, এই যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনকে আঘাত করবে না করবে না? অবশ্যই করবে। আবার দেখো হাই স্পিডে ইলেকট্রনগুলো আঘাত করবে না করবে না? অবশ্যই করবে। এর মধ্যেও দেখো হাই স্পিডে ইলেকট্রনগুলো আঘাত করছে না করেনি? অবশ্যই করছে। এর মধ্যেও করছে না করেনি? এর মধ্যেও করছে না করেনি? এর মধ্যেও করছে না করেনি? দেখতেই পাচ্ছ করছে। যদি করে দেয়, ভাবো আমি কি বললাম, যদি করে দেয় হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন অণুকে প্রথমে ইমাজিন করো, যে হাইড্রোজেন অণু কেমন হয় না, এইচ এইচ, হবে না? হবে না বল? অবশ্যই হবে। তাহলে যেহেতু বলছি এইচ এইচ, তাহলে এই যে বন্ধনটি আছে, এই যে এইচ এইচের বন্ধনটি আছে, তাহলে এইটাকে ভাঙতে গেলে আমার শক্তির প্রয়োজন পড়বে। এবং ক্যাথোড রশ্মির মধ্যে তো উচ্চ গতি সম্পন্ন ক্যাথোড রশ্মি, তাহলে এর মধ্যে হবেটা কি বলো? তাহলে এর মধ্যে প্রথমে তো ক্যাথোড রশ্মি আসবে, দিয়ে এদের মধ্যে যে বন্ধনটি আছে সেটিকে আগে ভাঙবে। ক্যাথোড রশ্মি প্রথমত আগে এসে এইটাকে ভাঙবে। কে ভাঙবে বলো? এর মধ্যে আসছে আমাদের ইলেকট্রনগুলো। শুধু ইলেকট্রনগুলো ভুল হবে, হাই স্পিড ইলেকট্রন বলো। প্রথমত এইটাকে ভাঙলো, তে ভাঙলে সেটা কিসে পরিণত হলো? যখন এই ভাঙনটা ঘটলো, সেই ভাঙন থেকে সেটা কিসে পরিণত হলো বলো? সেই ভাঙন থেকে সেটা পরিণত হলো পারমাণবিক হাইড্রোজেন। কিসের মধ্যে? এটা আণবিক হাইড্রোজেন ছিল। এই আণবিক হাইড্রোজেনটা কিসে পরিণত হচ্ছে বলো তো? পারমাণবিক হাইড্রোজেনের মধ্যে হলো। তো তাহলে আমি কি বলবো, এটাকে আমি H11 কি আসবে এটা আমাদের বলো, H11। ভালো করে দেখো এই সম্পূর্ণ জিনিসটা, H11 এর মধ্যে মাত্র একটি ইলেকট্রন ছিল, মাত্র একটি ইলেকট্রন ছিল। ওর মধ্যেও যখন ক্যাথোড রশ্মি যখন হাই স্পিডে আসছে, কি বললাম, হাই স্পিডের মধ্যে যখন আসবে, এর মধ্যে জিনিসটা হাই স্পিডে যখন ক্যাথোড রশ্মি আসবে, তাহলে এইটাকেও বার করে দেবে, আরামসে বার করতে পারবে না? পারবে না? আরামসে। তাহলে এইটাও যদি বেরিয়ে গেল, তাহলে কি বললাম, এইটাও যদি বেরিয়ে যায়, তাহলে ক্যাথোডে যে টিউবটা ছিল, তাহলে ওদের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব আরো বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। তাহলে গ্যাসকে আয়নিত করতে পারছে, মানে কি গ্যাসটাকে আয়নে পরিণত করতে পারছে। আয়নিত মানে কি? আয়নে পরিণত করা। যখন কথা আসছে এর মধ্যে আয়নিত, এর মানে কি গ্যাসটাকে আয়নে পরিণত করা হলো। তো তাহলে আমি বললাম অণু, গ্যাসের যে অণু থাকে সেটাকে প্রথমে কী হবে বলতো, সেটার মধ্যে প্রথমে ভাঙন ঘটবে বাই ক্যাথোড রে। ভাঙলো, ভেঙে সেটা পারমাণবিক হাইড্রোজেনের মধ্যে কনভার্ট হলো,
দিয়ে পারমাণবিক হাইড্রোজেনে কনভার্ট হওয়ার পর সেটার মধ্যে আরো হাই স্পিডে আমি ক্যাথোড রশ্মি যখন ফেলবো তখন ইলেকট্রন অটোমেটিক্যালি ইজেক্ট আউট হয়ে যাবে। কি হলো, পরমাণু থেকে ইলেকট্রনটা সঙ্গে সঙ্গে এখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় সেক্ষেত্রে হবে না কি বলতো, তাহলে এর মধ্যে মানে টিউবটার ভিতরে আর কি, তাহলে ক্যাথোড রশ্মির পরিমাণ, ক্যাথোড ইলেকট্রনের পরিমাণ আস্তে আস্তে করে বাড়বে। যদি ইলেকট্রনের পরিমাণ আস্তে আস্তে করে বাড়ে সেক্ষেত্রে যে স্ট্রেট লাইনে যাচ্ছিল আমাদের গ্যাস ছিল বলতো, ইলেকট্রন যে স্ট্রেট লাইনে যাচ্ছিল তাহলে তাদের পরিমাণটা আস্তে আস্তে আরো বাড়বে। হ্যাঁ কি না, আরো বেড়ে যাবে। তো যখন আরো বেশি বেড়ে যাবে তখন কি বলো তাহলে কি হবে বলো, যে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আমাদের ক্যাথোড রশ্মির মধ্যে অবশ্যই আছে। এর পরের বৈশিষ্ট্য বুঝো, এর পরের বৈশিষ্ট্য কি আসছে না, আমাদের যে ক্যাথোড রশ্মি সেটা ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ করতে পারে। মানে কি, ফটোগ্রাফিক প্লেট যদি তোমরা দেখেছো কখনো, তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি একটা জিনিস কি আসবে বলতো, ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ কিন্তু করতে পারে। এছাড়া কি আসবে বলতো, এছাড়া কি আসবে, এই যে ক্যাথোডের যে টিউবটা আছে এই ক্যাথোডের টিউবের উপর আমি তো দেখতে তো পাবো না, ইলেকট্রন তো কোনো রং নেই। আমরা যেমন দেখো আমি বললাম এটা হোয়াইট, হলো তো আমি বললাম হোয়াইট আর ব্ল্যাক কালারের জামা পড়লে, এমন ধরনের যে ইলেকট্রন কোনো কালার আছে, তখন নীল কালারের ইলেকট্রন ঘুরছে, হলুদ কালারের ইলেকট্রন ঘুরছে, তাহলে হয় না কখনো। দেখবো কিভাবে আমি, মনে রাখবো একটা বৈশিষ্ট্য হয় যাকে বলা হয় ফ্লোরোসেন্স। কি বলা হয় তাকে, তাকে বলা হয় ফ্লোরোসেন্স। মানে কি ফ্লোরোসেন্স মানে কি বটে, বৈশিষ্ট্যটা কি বটে, যখন কোনো উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন, ভালো করে দেখো এই যে ইলেকট্রন হোক বা যে কোনো আধানযুক্ত কণা হোক, কি বললাম, যখন কোনো উচ্চ আধানযুক্ত কণা কোনো সারফেসে এসে আঘাত করে, সারফেসটা কেমন হবে, এটা তুমি কেমিক্যালকে রাখি ধরে নাও, এটা একটা কেমিক্যাল, একটা সবুজ কালার একটা কেমিক্যালকে আমি এর মধ্যে রেখেছি, হলো তো সবুজ কালার একটা আমি কেমিক্যালকে এর মধ্যে রেখেছি। সবুজ কালার কেমিক্যালটার নাম কি, এর নাম জিঙ্ক সালফাইড। ধরে নাও এখানে আমি কাকে রেখেছি বলো তো, ZnS আমি এর মধ্যে রেখেছি। তাহলে ZnS কে যখন এর মধ্যে রেখেছি, যখন হাই স্পিড ইলেকট্রনটা যাচ্ছে, আমি কি বললাম, যখন আমাদের হাই স্পিড নিয়ে ইলেকট্রনটা আস্তে 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 করে মুভ করছে এর মধ্যে, এর মধ্যে ইলেকট্রনটা মুভ করছে এইভাবে, এইভাবে মুভ করতে পারে, এইভাবে যেতে পারে, এইভাবে আসতে পারে, এইভাবেও যেতে পারে, এভাবেও যেতে পারে, তাহলে যে দিক থেকে খুশি ইলেকট্রন যেতে পারে, হ্যাঁ কি না, যদি যে দিক থেকে খুশি ইলেকট্রন আমাদের পৌঁছায় তাহলে এগুলো তো হাই স্পিডে গিয়ে আঘাত করবে না করবে, অবশ্যই করবে। তাহলে যেখানে যেখানে গিয়ে আঘাত করছে সেখানে সেখানে কি তৈরি করবে, একটা গ্লো তৈরি করবে। কি আসবে বলো একটা করে আমাদের, এটা করে গ্লো আসবে। গ্লো, গ্লো মানে কি, গ্লো মানে হচ্ছে চমক, একটা চমক সৃষ্টি করবে। তাহলে সেই চমক যখন সৃষ্টি করছে, ভালো করে দেখো এই সম্পূর্ণ জিনিসটাকে এবার দেখো, সবুজ কালার প্রতিপ্রভা সৃষ্টি করছে, সবুজ রঙের একটা আমাদের কি তৈরি করছে বলতে, একটা গ্লো তৈরি করছে, গ্লোয়িং ইফেক্ট দেখাচ্ছে। কি দেখাচ্ছে একটা আমাদের বলো, এর মধ্যে গ্লোয়িং ইফেক্ট দেখাচ্ছে, গ্লোয়িং ইফেক্ট, কেমন না গ্লোয়িং ইফেক্ট প্রদর্শন করছে এই জিনিসটা। যখন গ্লোয়িং ইফেক্ট দেখাচ্ছে এর মধ্যে, তাহলে সেখান থেকে বুঝতে কি পারলাম যে ক্যাথোড রশ্মির সেই ক্ষমতা রয়েছে যে কোনো স্পেসিফিক কেমিক্যালসের উপর সেটা আমাদের যে ফ্লোরোসেন্সকে বা ফ্লোরোসেন্ট যে প্রপার্টিটাকে সেটা শো করাতে পারবে। কারণ কি, কারণ ক্যাথোড রশ্মি নিজেই ইলেকট্রন, এবং ইলেকট্রনটা কত স্পিডে যাচ্ছিল বলো, এই স্পিড, তার স্পিড কত ছিল 3 × 10⁻8 মিটার/সেকেন্ড বা 3 লক্ষ কিলোমিটার/সেকেন্ড, সরি 3 লক্ষ কিলোমিটার, হ্যাঁ 3 লক্ষ কিলোমিটার/সেকেন্ড, হলো তো, এটা কত ছিল মিটার/সেকেন্ডের মধ্যে ছিল। এর মধ্যে কি আসতে বলো তো, কি কি আসবে এর মধ্যে, দেখো কি বলেছে, জিঙ্ক সালফাইড হোক বা বেরিয়াম প্ল্যাটোসাইনাইড হোক। দেখো বেরিয়াম প্ল্যাটোসাইনাইড যেটা বলা হচ্ছে, এই জিনিসগুলো তোমরা ক্লাস 12-এ গিয়ে পড়বে, একটা চ্যাপ্টার আছে যেমন হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড, পড়াবো সে চিন্তা করার কিছু নেই। কমপ্লেক্স কম্পাউন্ডে গিয়েছে, কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে এগুলো পড়বে, একে বলা হয় কেমন জটিল যোগ, আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। ভালো করে দেখো এটা কি আমাদের নাম, কমপ্লেক্স কম্পাউন্ড, কমপ্লেক্স কম্পাউন্ড বা জটিল যৌগ সমূহ। কি নামে বলো, এর নাম হচ্ছে জটিল যৌগ সমূহ। এরপরে কি বলছে, প্রলেপিত পর্দা, আমি একটু দেখাচ্ছিলাম যে প্রলেপিত পর্দার উপরে পড়লে উজ্জ্বল প্রতিচ্ছটা সৃষ্টি, মানে কি বলো প্রতিচ্ছটা মানে কি, মানে প্রতিচ্ছটা মানে ওই একটা গ্লো সৃষ্টি করবে, সম্পূর্ণ একটা গ্লোয়িং ইফেক্ট দেখাবে এর মতো, হলো তো। কাচের তলে আপতিত হলে কি তৈরি হয় বলতো, আমাদের যে গ্লোটা বা প্রতিচ্ছটা যেটা বলছে সেটার মধ্যে সৃষ্টি হবে। একটু আগে দেখতে পাচ্ছিলে এর মধ্যে দেখো গ্লো সৃষ্টি হচ্ছে একটার মধ্যে, আমি এর মধ্যে একটা স্টার দেখাচ্ছি, দেখো এর মধ্যে যেখানে যেখানে গিয়ে আমাদের ক্যাথোড রশ্মি পড়বে সেই জায়গাটাই কিন্তু সে আমাদের গ্লোয়িং ইফেক্টসে দেখাবে, হ্যাঁ কি না। ক্যাথোড রশ্মির অভিমুখ কোন দিক থেকে কোন দিকে হয় বল, না ক্যাথোড থেকে অ্যানোডের দিকে হয়। কত স্পিডে হয়, প্রায় আলোর বেগের কাছাকাছি, হ্যাঁ কি না, প্রায় আলোর বেগের কাছাকাছি গিয়ে পৌঁছায়, হ্যাঁ কি না বলো। এরপরে কি বলছে দেখো, এর পরের বৈশিষ্ট্য কি আছে, যে ভরবেগ যেহেতু আছে, যেহেতু ক্যাথোড রশ্মির ভরবেগ রয়েছে, আমি এখানে আলফা বিটা গামা দিয়েছি, আমি শুধু বিটাটাকে আমি ক্যাথোড হিসেবে দেখাচ্ছি, আমি ভরবেগ থাকার জন্য, ভরও আছে বেগও আছে, ইলেকট্রন তো ভর থাকেই। কত হয় ইলেকট্রনের ভর বলো, মাস অফ ইলেকট্রন কত হয়, মাস অফ ইলেকট্রন হয় 9.1 × 10⁻³ কেজি, হ্যাঁ কি না। তাহলে আমি কি বললাম, ইলেকট্রন তো ভর আছেই ভাই, ভরের সাথে সাথে বেগও রয়েছে,
তাহলে ওর বেগটা প্রায় কত আছে বলো, অ্যান্ড বেগ আছে কত আমাদের বলো, বেগ হচ্ছে প্রায় আলোর বেগের সমান, মানে কত, যেহেতু প্রায় আলোর বেগের সমান বলছি 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড, কত আসবে 3 × 10⁻8 মিটার পার সেকেন্ড, হ্যাঁ কি না? তাহলে আমি কি বললাম, ভরের সঙ্গে সঙ্গে তার বেগও আছে, তাহলে ভরবেগ থাকবেই। তাহলে আমি যখন বলছি ভরবেগ থাকবে, ভরবেগ থাকার জন্য তারা কী করতে পারে বলো তো, তারা ভরবেগ থাকার জন্য এই রশ্মি পাতলা অথবা পাতকে আমরা কী করতে পারি, ভেদ করতে পারি। তুমি এই বিটা কণাটাকে দেখো, বিটা কণাটাকে তুমি ইলেকট্রন হিসেবে ধরো, হলো তো, বিটা রে যেটাকে বলছি তুমি ইলেকট্রন হিসেবে ধরতে পারো। তাহলে এই বিটা কণাটা যেটাকে বলছি, ভালো করে দেখো, যে পাতলা যে আমাদের পাত আছে, এই পাতলা পাতকে সহজে ভেদ করতে পারে, হলো তো, সবাইকে পারবে না, কিন্তু একটা পাতলা পাত যে মিডলে প্লেট হবে সে আরামসে পারবে, হলো তো। এরপরে কি আসছে বলো তো, এর প্রথমত এটা দেখো, দেখো এর মধ্যে চুম্বককে রেখেছি, চুম্বককে নিয়ে একটা চুম্বক আছে, চুম্বকটাকে নিয়ে আমি নিয়ে গেছি, হলো তো। আমি কি বললাম, এই চুম্বকটা আছে, চুম্বকটা আমি নিয়ে গেছি। এবার নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এর মধ্যে বাকন দেখতে পাওয়া যাচ্ছে। কেন বাকন দেখতে পাওয়া যাচ্ছে? কারণ কি, ইলেকট্রন দিয়ে তৈরি সেই জিনিসটা। কেমন দিয়ে বলো, ইলেকট্রন দিয়ে তৈরি হয়েছে। ইলেকট্রন দিয়ে তৈরি হওয়ার জন্য চুম্বক দিয়ে আকর্ষিত হবেই সেই জিনিসটা, ডিফ্লেকশন দেখাবেই সেই জিনিস সবসময়ের জন্য। কি আসবে, সেটা ম্যাগনেটিক ফিল্ডে হোক অথবা ইলেকট্রিক ফিল্ডে হোক, সে কিন্তু ডিফ্লেক্টেড হবেই। কারণ কি, কারণ ক্যাথোড রশ্মি ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত ছিল। এরপরে কি আসছে বলতো, তড়িৎ বা চুম্বক ক্ষেত্রের প্রভাবে এই রশ্মির গতিপথে ঋণাত্মক আধান বিশিষ্ট কণার মতো বিচ্যুতি হয়। মানে কি বিচ্যুত হয়, মানে কি, ঋণাত্মক আধানের মধ্যে যেমন বৈশিষ্ট্য তুমি দেখতে পাবে, মানে ইলেকট্রনের মধ্যে যেমন বৈশিষ্ট্য দেখতে পাবে, সেম টু সেম বৈশিষ্ট্য আমরা ক্যাথোড রশ্মির মধ্যেও দেখতে পাবো। কারণ আমরা এখন জানি, কারণ ক্যাথোড রশ্মি মানে ইলেকট্রন। এছাড়া ধনাত্মক আধানযুক্ত কি আসবে বলতো, ধনাত্মক আধানযুক্ত ইলেকট্রোস্কোপ হচ্ছে একটা যন্ত্র। বলে দিই ইলেকট্রোস্কোপটা কি, এটা মানে বোঝার চেষ্টা করি। ইলেকট্রোস্কোপ যেখানে বলছে, এইটা আসছে কি, এটা হচ্ছে চার্জকে ডিটেক্ট করার একটা যন্ত্র, চার্জ বা আধানকে ডিটেকশনের জন্য একটা যন্ত্র, সেটা আমরা কি বলি, চার্জ ডিটেক্ট হয়, যার নাম কি আমাদের হলো ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপ মানে এটা ভেবে নাও না যে ইলেকট্রন ডিটেক্ট করছে, তা নয়, এটা পজিটিভ চার্জকে ডিটেক্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে কি আসছে বলতো ইলেকট্রোস্কোপে এই রশ্মি আধান শূন্য করে, হলো তো, কেমন করে আধান শূন্য করে, কেমন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত ইলেকট্রোস্কোপ যদি ধনাত্মককে শূন্য করছে, তাহলে এটা আমাকে ভেবেই নিতে হবে যে এই কণাটা নিশ্চয়ই ঋণাত্মক কণা দিয়ে তৈরি হয়েছে, বা এই রশ্মি নিশ্চয়ই আমাদের ঋণাত্মক কণা দিয়ে তৈরি হয়েছে, তার জন্য ধনাত্মককে ঋণাত্মক করতে পারছে, এটা তো করতে পারতো না অবশ্যই। এরপরে কি আসছে, কাজেই এই রশ্মি ঋণাত্মক আধানযুক্ত কণার সমাবেশে গঠিত, সেটা সম্পূর্ণরূপে প্রমাণিত হয়ে গেল। এরপরে কি বৈশিষ্ট্য আসছে বলতো, সবথেকে গুরুত্বপূর্ণ, মানে উচ্চ পারমাণবিক ভর বিশিষ্ট যখন আমরা কোনো ধাতুর মধ্য দিয়ে আঘাত করো, সেখানে কি তৈরি হয় বলতো, সেখান থেকে তৈরি হয় এক্স রশ্মি। তোমরা ক্লাস 12 ফিজিক্সে গিয়ে পড়বে এই জিনিসটা, কি আসবে, এমিটেড এক্স রেজ। এটা তোমরা ক্লাস 12 ফিজিক্সে গিয়ে পড়বে যে কীভাবে তৈরি হয়, ক্লাস 12 ফিজিক্স, বলতো একদম শেষের চ্যাপ্টার গিয়ে তোমরা এই জিনিসটাকে পড়বে। ভালো করে আবার বোঝার চেষ্টা করো, কি আসবে না, ক্যাথোড রশ্মি শক্ত ধাতু বা পাত, যেমন হচ্ছে টাংস্টেন হলো, মলিবেডেনাম হলো, কে আঘাত করলে অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কি তৈরি হয় বলো, এক্স রশ্মি নির্গত হয়। এই তরঙ্গ দৈর্ঘ্য যখন আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি পড়ব অথবা ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি পড়ব, তখন গিয়ে বলবো, ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি, EMW থিওরি যখন পড়বো, তখন গিয়ে বলবো যে তরঙ্গ দৈর্ঘ্যের মানে কি হয়। এখন জাস্ট একটা আইডিয়া রাখো, তরঙ্গের দৈর্ঘ্যকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, যেমন এটিতে তরঙ্গ হয়ে থাকে, তাহলে এইখান থেকে এই দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইটা কেমন হবে বলতো, অতি ক্ষুদ্র, কেমন হবে বলতো, এটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। একে কি বলা হয়, একে বলা হয় ল্যামডা, হলো তো, অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আমাদের এক্স রশ্মি উৎপন্ন। এছাড়া কি, ক্যাথোড রশ্মির প্রকৃতি, তোমাকে প্রথমেই বলেছিলাম যে ক্যাথোড রশ্মির প্রকৃতিটা তড়িৎমুক্ষ নল বা তড়িৎ ক্ষরা নলের মধ্যস্থ গ্যাস ও ক্যাথোড রূপে ব্যবহৃত ধাতুর উপর নির্ভর করে না। তুমি ক্যাথোড রূপে সোডিয়াম নিয়ে নাও, তুমি ক্যাথোড রূপে ধাতু আয়রনকে নিয়ে নাও, যে কোনো কপারকে নিয়ে নাও, গোল্ডকে নিয়ে নাও, সিলভার নিয়ে নাও, কারোর উপর ডিপেন্ড করবে না। মানে এই দুটো বৈশিষ্ট্য কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা। কি বলছে না, ক্যাথোড রশ্মির পরীক্ষা বা ক্যাথোড রশ্মির যে প্রকৃতি হয়, সেই ক্যাথোড রশ্মির প্রকৃতি কিন্তু অন্য কারোর উপর নির্ভর করেই না। তোমাকে আমি প্রথমেই বললাম যে তুমি এর মধ্যে, তোমার যদি ইচ্ছা যায় এর মধ্যে গ্যাসটা তুমি চেঞ্জ করো, তোমার যদি মনে হয় আমি এর মধ্যে নাইট্রোজেন লাগাবো তাও ইউজ করতে পারো, তোমার যদি মনে হয় আমি হাইড্রোজেন ইউজ করবো তাও ইউজ করতে পারো, তোমার যদি মনে হয় আমি O2 ইউজ করবো তাও ইউজ করতে পারো, তোমার ইচ্ছা। গ্যাসের উপর নির্ভর করছেই না, কারণ সবাই, যে কোনো গ্যাস হোক না কেন, সবাই আলটিমেটলি ইলেকট্রন দিয়ে গঠিত। তাহলে এদের মধ্যে পার্থক্যই বা কি আসবে বল। আবার বলা হচ্ছে কি, ক্যাথোড রূপে ব্যবহৃত ধাতুর প্রকৃতির উপরেও নির্ভরশীল নয়। মানে কি, ক্যাথোড রূপে যখন আমরা দেখতে যাচ্ছি ধাতুকে আমি ইউজ করছি, এর মধ্যে তোমার যাকে ইচ্ছা, তুমি মলিবেডেনাম কি ইউজ করো, টাংস্টন কি ইউজ করো, তুমি এর মধ্যে
যদি ইচ্ছা হয় তুমি জিঙ্ক ইউজ করে নাও, তোমার ইচ্ছা গেলো আয়রন ইউজ করে নাও, তোমার ইচ্ছা গেলো ম্যাগনেসিয়াম ইউজ করে নাও, হলো তো। তোমার যদি ইচ্ছা যায় গোল্ড ইউজ করে নাও, তোমার যদি ইচ্ছা যায় সিলভার ইউজ করে নাও, তোমার যাকে ইচ্ছা তুমি তাকে ইউজ করো, কোনো অসুবিধা সেই জন্য নেই। তাহলে এইটা ছিল ক্যাথোড রশ্মির পরীক্ষা শুধুমাত্র।